হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য আজ বিশেষ নিবেদন। ভূত, রহস্য, রোমাঞ্চকর গল্প কার না ভালো লাগে। তাই জন্য আজকে দুই বাংলার বাছাই ভূতের গল্প থেকে তোমাদের জন্য আজকে একটি বিশেষ নিবেদন। বইটির সম্পাদনা করেছেন সেকেন্দার আলী শেখ। তোমরা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু, আর বেল আইকনটি অবশ্যই অন রেখো, তাহলে যখনই আমার গল্প আসবে, নতুন নতুন গল্প, তোমরা সেই গল্পের নোটিফিকেশন পাবে। তাহলে আজকের গল্পটা শুরু করে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পের নাম হলো সত্যিকারের মিথ্যে লোক। গল্পের লেখক শিবায়ন ঘোষ। প্রায় 5 ঘন্টা দেরি করে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলো। দেরি হলে বড় বিরক্ত হয় সুজন। শরীর চিরচির করে, অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায়। স্টেশনের বাইরে এসে টের পেল বাতাসে ঠান্ডা হাওয়া। এখন ফেব্রুয়ারির শুরু। টানা 1 মাসের ওপর তাকে এক চা বাগান থেকে আর এক চা বাগানে ঘুরতে হবে। সমস্ত ডুয়ার্স অঞ্চলে যত চা বাগান আছে তার প্রায় 60% চা বাগান তার যাওয়া আছে। পথঘাট চেনা, কোনো অসুবিধা হয় না। বাইরে এসে দেখলো তার জন্য জিপ দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রায় 125-30 কিলোমিটার দূরের একটি চা বাগানে যাবে সে। বাগানটি ভুটান সীমান্তের গা ঘেঁষে। চারিদিকে বন, পাহাড়, ঝকঝকে রাস্তাঘাট, দেখলে মন ভরে যায়। সুজনের চাকরিতে বেশ একটা আলাদা স্বাদ আছে। যতদিন কোনো চা বাগানের কাজে থাকে ওকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। সেরা খাওয়া দাওয়া, সেরা থাকার ব্যবস্থা, সেরা পরিচর্যা ও তোফা কাটে দিনগুলি। সুজন চাকরিটিকে খুব উপভোগ করে, কখনো ভাবুক, কখনো কর্মচঞ্চল। এই হলো ওর সংক্ষিপ্ত চরিত্র। এই পেশা তার অনেকখানি ভ্রমণের নেশাও পূর্ণ করে। জিপ ছুটেছে জোরে। দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়ো দেখা যাচ্ছে। রোদ পড়েছে বরফ চূড়ায়, তরোয়ারির মতো ঝকঝক করছে। ময়নাগুড়ি পেরিয়ে লাটাগুড়ির জঙ্গল, ঘন বন, উঁচু উঁচু শাল গাছ, শালারু গাছ, বুনো লতাগুল্ম। তারপর চালসা মেটালি পৌঁছে ওদের জিপ ডান দিকে ঘুরে যাবে সোজা শামসিংয়ের দিকে। অনেক উঁচুতে জায়গাটা, হাত বাড়ালেই যেন ভুটান ছোঁয়া যায়। দুদিকে বিস্তৃত সব চা বাগান, এখানে কমলা লেবুর গাছও আছে। বাগানে পৌঁছতে বিকেল হয়ে গেল। বাগানের ম্যানেজার তার জন্য অপেক্ষায় আছেন বোঝা যায়। লম্বা করে হাত বাড়িয়ে আন্তরিকতা মিশিয়ে বললেন, ওয়েলকাম ওয়েলকাম, আমি মিস্টার সোম, ম্যানেজার। আই অ্যাম চন্দা হিয়ার। সুজনও আত্মপরিচয় দেয়। সুজনের চাকরির একটি গোপন রহস্য আছে। কোনো বাগানের বড় কর্তারা খুব বেশি তোয়াজ করলেই ওর কেমন সন্দেহ হয়। হিসেবপত্র ঠিক আছে তো? গত বছর এই সূত্রে একটি বড় গোলমালের হদিশ পায়। পেশায় সে একজন জুনিয়র অডিটর। বছর 3 হলো চার্টার্ড পাশ করে একটি অডিট ফার্মে ঢুকেছে। জীবনে এখনো ক্লান্তি আসেনি। বোধহয় সব তৈরি ছিল। সে পৌঁছানো মাত্র প্লেট ভর্তি দই, সন্দেশ, রসগোল্লা, পানীয় এলো। সুজন এত কিছু পছন্দ করে না, ভদ্রতার অতিরিক্ত দাবিও করে না। মানুষের মন তো, অকারণ এক দায়বদ্ধতা এসে পড়ে। মিস্টার সোম বিনয়ের সঙ্গে বললেন, স্যার, আপনাকে খুব পরিশ্রান্ত লাগছে, খুব টায়ার্ড। স্নান করে খেয়ে দিয়ে ছোট্ট ঘুম তুলে দিন। সন্ধেবেলা চাঁদের আলোয় ঘুরে বেড়াবেন। কাল থেকে কাজ শুরু হবে। কাজে শ্রম, আবার কাজে উপশম। কাজের চাপ মাথায় নিয়ে সুজন ঘুমানো পছন্দ করে না। সে প্রস্তাব নাকচ করে বলল, ব্যস্ত হবেন না মিস্টার সোম, রাত ভোর বিশ্রাম নেওয়া যাবে। বরং আপনি বিন কার্ড, স্টক রেজিস্টার, চালান বই এসব মাস ধরে ধরে সাজিয়ে ফেলুন। ভূতের মতো খাটতে পারে সুজন, কোনো ক্লান্তি নেই। অবশ্য সেটাই স্বাভাবিক। এই তো সবে 27 বছর হলো। 27 বছরের মতো জীবনের পরিপূর্ণ সময় আর হয় না। খুব দ্রুত হাতে প্রাথমিক কিছু কাজ সেরে ফেলতেই সন্ধে 7টা বেজে গেল। এখন শুক্লপক্ষ। বাইরে ঝকঝকে চাঁদের আলো। দূরে একটি 4তলা বাংলোয় তার থাকার ব্যবস্থা হয়েছে। জিপে মিনিট 2।
কিন্তু হেঁটে গেলে 6-7 মিনিট লাগবে, 10 মিনিটও লাগতে পারে। তা লাগুক, সে পায়ে হেঁটেই বাংলো যাবে। গরমের সময় এভাবে সন্ধেবেলা চা বাগানের মধ্যে হেঁটে যাওয়ায় অনেক ভয় আছে, বড্ড সাপের উপদ্রব থাকে। কোনো চা গাছের ডালে যে লাউডাগা বেত আচরা সাপ শরীর ঝুলিয়ে তককে তককে আছে বোঝা যায় না। এখন সে ভয় নেই। মিস্টার সোমের সঙ্গে গল্প করতে করতে সে বাংলোর কাছে এসে পৌঁছলো। মিস্টার সোম মানুষটিকে তার বেশ পছন্দ হলো। বেশ বিনয়ী, কিন্তু অকারণে হাসেন। অকারণে হাসি অনেক সময় বোকার মতো মনে হতে পারে, কিন্তু হাসিটুকু বাদ দিলে মিস্টার সোমের চরিত্র সম্পূর্ণ হয় না। প্রাণ খুলে হাসতে পারা মানুষদের সুজন খুব পছন্দ করে। বয়স আন্দাজ 50-52, গোল ভারী আকার, কিন্তু বেশ প্রাণবন্ত মানুষটি। সুজন বশীভূত হয়ে পড়ে। এরকম একটি লোক কারণে অকারণে স্যার স্যার করলে সুজনের কানে পীড়া দেয়। সে বলল, একটা কথা মিস্টার সোম, আমাকে এত স্যার স্যার করার দরকার নেই। আপনি স্বচ্ছন্দে মিস্টার চন্দ বলবেন। শুনে এক হাসির দমক এলো মিস্টার সোমের ভেতরে। বললেন, হা হা হা, চাকরিটা খাবেন দেখছি। লোক চরিত্র জানেন তো? আজ সকালেই এক ভদ্রলোক এসেছিলেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি। স্যার ছাড়া কথা বললে বড় ক্ষুব্ধ হন। হা হা হা। রিয়েলি? সুজন অবাক হলো। তবে আর বলছি কি মশাই, সবাই তো আগেই ভেবে বসে চা বাগানের ম্যানেজার যখন, লোকটি নিশ্চয়ই হিসেবে গোলমাল করে কিছু হাতিয়েছে। না না, তা কেন? হা হা, ওইটাই তো মজা। জানেন তো, ভদ্রতা হচ্ছে ছাঁচি পান। চুন একটু বেশি হলেও দোষ, খসলেও দোষ। হা হা। হঠাৎ কান খাড়া করে সুজন শুনতে পাচ্ছে দূরে একটা জটলা, হই হই শব্দ। মিস্টার সোম হেসে বললেন, ও কিছু না স্যার, শূকর তাড়াচ্ছে। হ্যাঁ? হঠাৎ হঠাৎ 2-1টা বন্য শূকর কোত্থেকে বেরিয়ে পড়ে, ধরে মাংস খায়। খেয়েছেন কখনো? ভারী সুন্দর কিন্তু খেতে। খেতে ইচ্ছে হলে বলবেন। আহা না। বাংলোটি বেশ বড়, ছিমছাম। চাঁদের আলোয় এক নজরে শ্বেতপাথরের বাড়ি বলে ভ্রম হয়। সঙ্গে একটা হ্যাভারসাক আর মাঝারি একটি ব্রিফকেস, এর বেশি লাগেও না। 4 তলার পূব দিকের ঘরটি বেশ। দূরে বিস্তৃত চা বাগান, অদ্ভুত নিসর্গ। বাইরের সংলগ্ন বারান্দাটাও জ্যোৎস্না ভর্তি। ওখানে বসেই সারা রাত কাটিয়ে দেওয়া যায়। সুজন মনের ইচ্ছেটি বলেই ফেলল। মিস্টার সোম তারিফ করে বললেন, আপনার বাস্তবিক খুব রুচি আছে। রসিক লোক বটে। ওটি হলো আমাদের মালিকেরও প্রিয় পছন্দের ঘর। তবে সুজনের দ্বিধা জাগে। তবে তবে নয় মশাই, গোটা বাংলোটি এখন আপনার। যেখানে ইচ্ছে থাকুন, আপনি অতিথি। আপনার জন্য সব স্পেশাল। হা হা। যাওয়ার আগে মিস্টার সোম বললেন, বিশ্রাম নিন, ঠান্ডা গরম জল আছে, স্নান করুন। একটু পরেই চা এসে যাবে। রাতের খাবার ঘরেও খেতে পারেন, কিংবা নিচের ডাইনিং হলে। দ্বিধা সংকোচ করবেন না। হা হা হা। আর হ্যাঁ, কোনো দরকার হলে ফোন করবেন। 252252। আপনার অ্যাটেন্ডেন্ট আছে, বাহাদুর। যা ইচ্ছে হুকুম করবেন। রাইট? সুজন মাথা দোলায়। ঠিক আছে বলে প্রায় চলে যেতে যেতে আবার মোচড় খেয়ে ফিরে এসে মিস্টার সোম বললেন, একটি কথা, পাশের ঘরটি কিন্তু খুলবেন না। এমনকি দরজায় টোকা দিলে জিজ্ঞেস করে তবে দরজা খুলবেন। চা বাগানের এখন হাওয়া খারাপ, মালিকের সঙ্গে বনিবনা নেই। ওকে তো, গুড নাইট স্যার। ছোট করে হাসল সুজন। ভেতরের গল্পে তার কৌতূহল নেই, সে কান পাততেও চায় না। তার নিছকই পরচর্চা হবে। মিস্টার সোম চলে গেলেন। সত্যি মানুষ পৃথিবীর এক সৌন্দর্য, সেরা সৌন্দর্য। শুধুমাত্র নতুন নতুন মানুষ দেখেই মাস বছর জীবন কাটিয়ে দেওয়া যায়। ঘর গোছানো হলে মন বড় ভরে ওঠে। কোনো ঘরে ঢুকে সে আগে দেখে বাথরুম, ঝকঝকে মোজায়েক, দামি ম্যাট্রেস, বিছানা, তাছাড়া রিডিং টেবিল, ঝাড়বাতি,
সোফা সেটি, টেলিফোন, রঙিন টিভি, এক কথায় সব আছে। ঘরের ভেতরে একটা মিঠেল গন্ধ, বোধহয় কোনো রকম রুম স্প্রে ছড়ানো হয়েছে, ব্রুটের মতো গন্ধ। হঠাৎ চটকা ভাঙে সুজনের। পাশের ঘর তো বন্ধ, কিন্তু ভেতরে যেন কেমন একটা শব্দ হচ্ছে। কেউ কি কথা বলছে নাকি? একজন না দুজন? কেমন ফিসফিস আওয়াজ, নাকি কেউ হেঁটে বেড়াচ্ছে? পায়ের পাতা ঘষ্টানোর শব্দ, কি জানি। মিস্টার সোম ঘরটি খুলতে বারণ করলেন কেন? কি রহস্য? সুজন খুব সাহসী ছেলে, সে কোনো কৌতূহলকে জিইয়ে রাখতে পছন্দ করে না। খুলে দেখবে নাকি? সেটা বোধহয় ঠিক হবে না। সাহস ভালো, অতি সাহস ভালো না। দরজা খোলা অতি সাহস হয়ে দাঁড়ায়। পেছনের রহস্যটা ঠিক কি সময়ে সুজন ঠিক জেনে নেবে। নিজের ঘরের বাথরুমে ঢুকলো, খটখটে শুকনো, দুটি বালতি উপুর হয়ে আছে মাত্র। সে সোজা করে দিল, এমনকি বাথরুমের দরজাটিও বন্ধ করে দেবে ভেবে যেই টান দিয়েছে, কে যেন অবিকল মানুষের গলায় পাশের ঘর থেকে মৃদু কোকিয়ে উঠল। মুহূর্তে শিউরে উঠল সুজন। হাতের লোম খাড়া হয়ে গেল, কপাল যেন ঘামতে শুরু করেছে। ধ্যাৎ, এসব মনের ভ্রম। সুজন সাহস ফেরায়। ঠিক এই সময়ে দরজায় টোকা পড়ল। সে প্রশ্ন করল, কে? বাইরে জল বাহাদুরের গলা শোনা গেল। এত মানুষ পৃথিবীতে, কিন্তু আশ্চর্য, প্রত্যেকেরই আলাদা কণ্ঠস্বর। জল বাহাদুরের গলা সে বার কয়েক শুনেছে এর আগে। সে নিঃসন্দেহ দরজা খুলে দিল। খাবারের ট্রে হাতে জল বাহাদুর দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক আগে জল বাহাদুর চা নিয়ে এসেছিল। পরনে সেই খাকি প্যান্ট, গায়ে খাকি জামা এবং একটি আকাশি নীল সোয়েটার। চা বাগানের এই রীতিটি সুজনের পছন্দ হয় না। এখন তো 9টাও বাজেনি, এর মধ্যে রাতের খাবার এসে গেল। জল বাহাদুর টেবিলের ওপর থরে থরে খাবারের প্লেট সাজিয়ে দিল। সে চলে যাচ্ছিল। সুজন ডেকে জিজ্ঞেস করলো, দাঁড়াও জল বাহাদুর, যেও না। জল বাহাদুর দাঁড়িয়ে রইল। সে ঝরঝরে বাংলা জানে। ফ্রেডি ডন বলে সুজনের সঙ্গে একটি ছেলে পড়তো। সে জীবনানন্দের অনেক কবিতা ঝরঝরে মুখস্থ বলতে পারত এবং বাংলা উচ্চারণ করত বাঙালিদের মতো। জল বাহাদুরের উচ্চারণ তত নিখুঁত নয়, কিন্তু কথা খুঁজে বাক্য তৈরি করে না। এও স্বচ্ছন্দে বাংলা বলে। পাশের ঘরে কি আছে জল বাহাদুর? জল বাহাদুর হঠাৎ করে উত্তর দিতে পারে না। বিলম্বে বলে, ইঁদুর, ছুঁচো, চামচিকে, মৌচাক, ভীমরুল, বোলতা কি নেই? দু একটি সাপটাপও বোধহয় আছে। কেউ থাকে না? সে মাথা নাড়ায়, অর্থাৎ না। পরে যোগ করে দিল, বছর 4 ধরেই বন্ধ থাকে ও ঘর, কেউ খোলে না। কিন্তু কেন? কি জানি। ওর চোখ মুখ বলছে ও সব জানে। সবচেয়ে বেশি জানার একরকম মুদ্রা আছে, সেটি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু জল বাহাদুরের কাছ থেকে আর কিছু জানা গেল না। শুধু তার চোখ দুটো কেমন যেন ছলছল করে উঠল। মুখে তার হালকা কষ্টের ছাপ। সুজনের বুঝতে অসুবিধে হলো না পেছনে কোনো ঘটনা আছেই। সুজনও ছাড়ার পাত্র নয়, সেও ঠিক টেনে বের করবে পেছনে কি রহস্য লুকোনো আছে। এখনো সপ্তাহখানেক এ বাগানে আছেও, এখনই ব্যস্ত হওয়ার কিছু নেই। আরে দেখো কাণ্ড, লোকটি তো আচ্ছা আহাম্মক। এই শীতে কেউ কখনো পাখা চালায়? মাথার উপরে বন বন করে পাখা ঘুরছে। সুজনের খেয়ালই নেই। শরীরে উত্তেজনা থাকলে মন ঠিক কাজ করে না। সে পাখাটিকে বন্ধ করে দেয়। টেবিলে এসে খেতে বসলো সে। থালা ভর্তি ভাত, যেন মুক্তোর দানার মতো ছোট্ট চালের ভাত। গরম এত, এখনো ভাপ উঠছে, ভারী সুগন্ধি, বোধহয় তুলসী ভোগ। একটি বাটিতে ডাল, আর সুন্দর হয়েছে ডালটি। সঙ্গে একটি বাটিতে আস্ত চিকেন, মাখা মাখা ঝোল। দই মিষ্টিও আছে। রাতে সুজন সচরাচর দই বা মিষ্টি খায় না। খাওয়া শেষ করে সে হালকা রাত পোশাকে বারান্দায় এসে বসল। বড় মনোরম চতুর্দিক। শরীরে এতটুকুও ক্লান্তি নেই, হাই পর্যন্ত উঠছে না। ট্রেনে অবশ্য সে কখনো ঘুমোতে পারে না, কিন্তু কাল রাতে ব্যতিক্রম হয়েছিল। ভোর রাতে বেশ গাঢ় ঘুম হয়েছিল।
হঠাৎ টেলিফোন বেজে উঠল। বুঝলো আবার মিস্টার সোমের ভদ্রতা শুরু হবে। টেলিফোনের শব্দটি বেশ বিরক্তিকর। সে অনিচ্ছায় টেলিফোন ধরল। বিরক্ত করলাম না তো স্যার? হা হা। না না, ঠিক আছে। খেয়েছেন? এই মাত্র। ঠিক ছিল তো? একদম ঠিক। রাজার খাদ্য বলতে পারেন। মিস্টার সোম গলা খুলে হাসলেন। পরে বললেন, বিশ্বাস কি, প্রজার খাদ্য হতেও সময় লাগে না। জলবাহাদুর বড্ড ফাঁকি দেয়। ওর রান্নার অনেক দোষ আছে। ওর ভাইটি বরং ছিল ভালো। হা হা হা। কেন? ও তো চমৎকার রান্না করেছে। মর্জি। কি জানেন স্যার, ওদের দুই ভাইকে কলকাতার এক 5 তারা হোটেল থেকে পাকড়াও করে এনেছিলাম। ওর ভাইটি ছিল ভালো, বড় অদ্ভুত অদ্ভুত রান্না করতে পারত। এ আবার লোক দেখে রান্না করে, যাকে ওর পছন্দ হয় তার জন্য ভালো রান্না করে। হা হা হা। ও, মিস্টার সোমের গল্প শুরু হলো। কিন্তু না, সুজনের উত্তরের ধরনটি এত দায়সারা হয়ে গেল, মিস্টার সোম ইচ্ছে থাকলেও কথা এগোতে পারলেন না। বললেন, গুড নাইট স্যার, হ্যাভ এ নাইস স্লিপ। দূরে 10টা বাজার ঘন্টা শোনা গেল। চারদিক শুনশান। এখানকার লোকগুলো বড় ঘুম কাতুরে, বড় স্লথ এদের দৈনন্দিন জীবন। এক অর্থে ছকে বাঁধা। ঘরের ভেতর স্তব্ধ জ্যোৎস্না। এতক্ষণ খেয়াল ছিল না। সেই শব্দটি আবার কানে এলো। পাশের ঘরে কেউ নিশ্চয়ই আছে। হিজ বিজ বিজ, ঠিক ঠিক, চিকির চিকির শব্দ হলে বোঝা যেত ইঁদুর ছুঁচো চামচিকে। কিন্তু শব্দটি কোনো মানুষের মতোই। সুজনের রাতের ঘুম চটকে গেল। এত উৎকণ্ঠা নিয়ে ঘুম হয় না। স্নায়ু শিথিল না হলে ঘুম আসবে কেন? এক অজানা ভয়ে সে কেমন সিটিয়ে আছে। এমনকি 100 থেকে 0 পর্যন্ত বার কতক উল্টো গুনেও সে সুস্থির হতে পারছে না। ঠিক তখনই দরজায় আবার টোকা পড়ল। এত রাতে? বড় বিরক্ত হয় সুজন। কে? আবার সেই জলবাহাদুরের গলা। ঘরের বাতি নেভানো ছিল। সে বাতি জ্বালিয়ে দরজা খুলে দেখে তো অবাক, খাবারের ট্রে হাতে জলবাহাদুর দাঁড়িয়ে আছে। সুজন প্রশ্ন করল, কি হলো? দেরি হয়ে গেল স্যার, বড্ড মুশকিল হয়ে গেল। জলবাহাদুর ঘরে ঢুকতে যাবে, সুজন বলল, কার খাবার? আপনার স্যার। সে কি, এই তো ঘন্টাখানেক আগেই খেলাম। আহ, বড় চমৎকার হয়েছে তোমার রান্না। জলবাহাদুর মজা পেয়ে হাসল। শোনো, কাল সকাল 7টার আগে আমাকে ডেকো না। রাগ করবেন না স্যার, আপনি না খেলে আমার চাকরি চলে যাবে। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়তেই সুজন চমকে উঠল। কোথায় গেল সেই সব কাপ প্লেট? টেবিলে তো কোনো চিহ্নই নেই। ঝকঝকে মোছা টেবিল। জলবাহাদুর ঘরে ঢুকে টেবিলের ওপর আগের মতোই একই ভঙ্গিমায় সব কিছু সাজিয়ে দিতে দিতে হেসে বলল, আপনি খুব মজার লোক আছেন স্যার, আপনি খুব ভালো। সুজন চোটে লাল। কি ভেবেছে মিস্টার সোম? নিশ্চয়ই এর পেছনে কোনো অভিসন্ধি আছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মিস্টার সোম বেড়াল দেখেছে, এখনো বাঘ দেখেনি। সুজনের মধ্যেও সেই পেশাগত সন্দেহ শুরু হলো। এ তোয়াজের পেছনে নিশ্চিত কোনো বদ মতলব আছে। জলবাহাদুরকে কড়া ধমক দেয় সুজন, যাও তোমার ম্যানেজারকে গিয়ে খাওয়াও, বিরক্ত করো না। জলবাহাদুর ভেবাচাকা খেয়ে সেই চেনা ভঙ্গিতে খাবারের ট্রে হাতে বেরিয়ে গেল। একটু জোরের ওপর দরজা বন্ধ করে সুজন। লোকটি ভেবেছে কি, সুজন কি রাক্ষস নাকি? এক রাতে দুবার খাবে? সুজন ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলো। হোক সকাল, বোঝাপড়া করে ফেলবে। এ রসিকতার কি ফল হয় সচক্ষে দেখবে মিস্টার সোম। আবার সেই শোঁ শোঁ শব্দে পাখা ঘুরতে শুরু করলো। এদের কি অদ্ভুত রীতি, ঘরে এলেই কি পাখা চালাতে হবে নাকি? সে জোর হাঁক পারে, বাহাদুর, এই বাহাদুর, পাখা চালিয়েছিস কেন? কোনো উত্তর দেয় না। সুজন পাখা বন্ধ করলো। এতক্ষণে সে ভাবতে শুরু করলো, টেবিলের ওপরে কাপপ্লেটগুলি সব গেল কোথায়? বারবার পাখা চালাচ্ছে কে? হঠাৎ বাথরুমে ছলছল শব্দে জল পড়ার শব্দ হলো। প্রায় দৌড়ে রাগে গড়গড় করতে করতে ও বাথরুমে ঢুকে
কই? বাথরুম, খটখটে, জলের চিহ্ন মাত্র নেই। বোধহয় মতিভ্রম। কপালে জোর চিমটি কাটে সুজন। হ্যাঁ, চেতনা তো ঠিক আছে তার, অর্থাৎ মিস্টার সোমের কারসাজি। এ ভুতুরে কাণ্ডের পেছনে তারই হাত আছে। ভেবেছেন আমাকে ভূতের ভয় পাইয়ে তাড়াবেন? সেই জন্যেই এপ্রিল মাসের চালান বইটি খুঁজে পাচ্ছিলেন না। সুজন টেলিফোন তুলল। 252। ও প্রান্তে টেলিফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। তবে কি মিস্টার সোম আশেপাশেই কোথাও আছেন? তখন জলবাহাদুরের চোখ মুখে এক রহস্য দেখেছিল সুজন। এসব মিস্টার সোমের কাণ্ড হতে পারে। ঠিক তখনই ও প্রান্তের টেলিফোনে মিস্টার সোমের গলা পাওয়া গেল। অর্থাৎ ঠিক মিস্টার সোম কাছেই কোথাও ওত পেতেছিলেন। সুজন টেলিফোন করেছে দেখেই ঘরে পৌঁছেছেন, তাই এত দেরি। হ্যালো, এসব কি হচ্ছে? হ্যাঁ, যতটা কঠোর হবে ভেবেছিল ততটা কঠোর সে হতে পারল না, যদিও কথায় কৈফিয়ত আছে। বলুন স্যার, এনি প্রবলেম? আমি কি রাক্ষস নাকি রাজপুত্তর? হা হা হা, কি বলছেন স্যার? দাঁড়ান, আসছি। আর কথা বলার সুযোগ না দিয়েই 5 মিনিটে হন্তদন্ত হয়ে মিস্টার সোম সশরীরে হাজির হলেন। চোখে মুখে উৎকণ্ঠা। বেশ এক প্রস্থ ধমক দিল সুজন। পরে ঘটনাটি সংক্ষেপে বলল। শোনা মাত্র চমকে উঠে মিস্টার সোম বললেন, বুঝলাম, শয়তানটি এসেছিল। আপনাকে নতুন লোক দেখেছে তো, সেই জন্য। বন বন করে পাখা অবশ্য এর আগেও ঘুরতে দেখেছেন কেউ কেউ। এভাবে থালা ভর্তি মাংস, ভাত, মিষ্টি, এটি নতুন। আশ্চর্য কাণ্ড তো। পেছনে দাঁড়িয়ে জলবাহাদুর, খাবারের ট্রে হাতে। সুজনের মধ্যে তখন ধাঁধা, লোকটি ঠিক কি বলছে তার আর না বোঝার কথা নয়। মিস্টার সোম প্রশ্ন করলেন, ওসব কিছু খাননি তো? মানে হ্যাঁ। সর্বনাশ করেছেন মশাই। গলায় আঙুল দিয়ে এক্ষুনি বমি করে ফেলুন। কি না কি পোড়া শোল মাছ ঝলসানো ভেটকি খাইয়েছে কে জানে। ওসব খাদ্য খেতে আছে? ছ্যা। সুজন বুঝতে পারছে না কি করবে। সে কিং কর্তব্য বিমূঢ়। খেয়ে তো এতক্ষণ প্রায় হজম হয়ে গেল, এখন বমি করবে? ধ্যাত। মিস্টার সোম গলা নামিয়ে বললেন, মানে চিকেনটি ঠিক অবিকল চিকেনের মতো খেতে? আমার তখনই কেমন সন্দেহ হয়েছিল, জলবাহাদুর রাঁধবে রাজার মতো চিকেন, শয়তানটাই ছদ্মবেশে এসে আপনাকে মাংস খাইয়ে গেছে। দাঁড়ান, ডাক্তার ডাকি। দরকার নেই, কোনো অসুবিধে তো হচ্ছে না। হচ্ছে না? ঠিক কথা। হতে কতক্ষণ? বলে একটু থেমে মিস্টার সোম বললেন, যে এসেছিল সে আসলে জলবাহাদুর নয়, ভূত। হ্যাঁ, সংশয় হচ্ছে তো? খুব স্বাভাবিক। জলবাহাদুরের এক ভাই ছিল পানি বাহাদুর। দুটি যমজ ভাই। দেখে বুঝতাম না, জলকে বলতাম পানি, পানিকে বলতাম জল। লোকটি একটু পা টেনে হাঁটছিল মনে হয়। ঠিক। হঠাৎ কারখানার কাজ করতে করতে ডান পায়ে চোট লাগে, সেই থেকে আমাদের পক্ষে ওকে চেনার সুবিধে হয়। ও, তারপর? সুজন বড় এক ধাক্কা খেলো। জলজ্যান্ত জলবাহাদুরকে সে দেখলো, কথা বলল, তার দেওয়া খাবারও খেলো, আর সে কিনা জলবাহাদুর নয়। আশ্চর্য। সুজন সংকুচিত হয়ে পড়ে। সে আগ্রহ প্রকাশ করে বলে, তারপর কি হলো? সুজন বুক টান টান করে বসলো। এই পাশের ঘরেই সে গলায় দড়ি দেয় বছর 4 আগে। দাদার সঙ্গে ঝগড়া হয়েছিল, যদিও দাদাকে সে খুব ভালোবাসতো। দাদার জন্যেই এখনো হঠাৎ হঠাৎ এখানে আসে। ওর জন্যে টেবিলে খাবার সাজিয়ে দেওয়া হয়, এক ফাঁকে এসে খেয়ে যায়। সকালে দেখা যায় প্লেট সাবার। খাবার না পেলে ডাইনিং হলের ভেতরে ঢুকে ভাঙচুর করে। তবে খুব মন্দ কিছু করে না তেমন। দেখুন না, আপনাকে কেমন নিজের হাতে রান্না করে মাংস পর্যন্ত খাইয়ে গেল। সত্যি পরম আগ্রহে সুজন আজকে কিনা ভূতের খাবার খেলো। তার মানে যে এসেছিল সে সত্যিকারের মিথ্যে লোক। মিস্টার সোম নির্দেশ দেওয়ার মতো করে বললেন, চলুন, এখানে আর আপনাকে রাখা ঠিক হবে না। দেখবেন হয়তো এরপরে আপনার কাছেই
বালিশ মাথায় দিয়ে বিছানায় শুয়ে নাক ডাকাচ্ছে। হা হা হা। সুজন এরকম কোনো ঘটনার মুখোমুখি জীবনে হয়নি। সে যেন জবুথবু, হাত পা নড়ছে না। মিস্টার সোম নিজেই এক গ্লাস জল এনে এগিয়ে দিয়ে বললেন, চোখে মুখে আচ্ছা করে জলের ঝাপটা দিন। আপনাকে পরিশ্রান্ত দেখাচ্ছে খুব, কপাল ভিজে জপজপে। বাঁ হাতের তালু দিয়ে এক পোঁচে অনেকখানি ঘাম মুছে নেয় সুজন। সুজনকে সঙ্গে করে বাংলোয় যেতে যেতে মিস্টার সোম মজা করে বললেন, জীবন মানেই তো অভিজ্ঞতা মশাই, মন্দ কি, ভূতের হাতে রান্না পর্যন্ত খেয়ে নিলে এ সৌভাগ্য কজনের হয়। হা হা হা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।